নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প ছোট দেওর। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো ছোট দেওর। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের একদমই ভালো লাগবে না তারা অবশ্যই দয়া করে এড়িয়ে যাবেন। উফ, আজ তাড়াতাড়ি বেরোবার সময় এমন সব হয়, কিছুতেই যা হুকটা খুলেই গেল। এবার কি করব? মা, ও মা, কি হয়েছে? ডাকছিস কেন বারবার? ও মা, এই দেখো না, স্কার্টের হুকটা ছিঁড়ে গেছে, একটু আটকে দাও না। মেয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকে রমা। সাদা রঙের শার্ট পরা, প্যান্টিটা পরা রয়েছে। এত বড় মেয়ে হয়েছে, মায়ের সামনে তাও কোনো লজ্জা বোধ হলো না। উড়ুর ওপরে একটা লাল রঙের জরুল দেখেই রমার মনটা বিগলিত হয়ে ওঠে। এমন নির্লজ্জের মতো একজন রমার সামনে এসে দাঁড়াতো বারবার। রমার দেওর। বেশ ছোট বয়স থেকেই তাকে দেখেছিল রমা। ও মা, কি হলো? মেয়ের কাছে ধমক শুনতেই হাতের খুন্তিটা পড়ে যায়। ইস, ঘরে আবার এটো ফেললে, আর তুমি যে কি করো? ঠিক এমনই বিরক্ত হতো সে। হ্যাঁ, কি যেন বললি? বলছে আমাদের তো বেরোতে হবে, বাবা তো নিয়ে যেতে পারবে না। তাড়াতাড়ি বোতামটা আটকে দাও না মা, আমার দেরি হয়ে যাবে। আমার সোনা মা, দাও। এইভাবেই পটাতো সে রমাকে। রমা হাসলো। দাঁড়া, এটা রেখে আসি, আমি সুই সুতো নিয়ে আসছি, তাড়াতাড়ি যাও। ফেরার পথে আবার মেয়ের দিকে একবার তাকালো। মেয়ের পরনে তখন টসটসে লাল রঙের পেন্টিটা, যেটা উড়ু পর্যন্ত রয়েছে, আর সেইখানে এই লাল জরুলটা। তুই এইভাবে কিন্তু কারোর সামনে বেরোস না। আমি বেরোই নাকি তুমি ছাড়া? তুমি তো আমার বন্ধু, তাই না? হ্যাঁ, সপ্তর্ষিও ঠিক এমনভাবেই আহ্লাদ দেখাতো বড় বৌদি রমাকে। বাথরুমে সবে স্নান করতে ঢুকেছে সপ্তর্ষি। এমন সময় দরজায় তার বড় বৌদি এসে হাজির। দাদা বিয়ে করেছে বছর 6 আগে। দাদা থাকে কুয়েতে। বিয়ের পর সেই যে বৌদিকে রেখে চলে গিয়েছে, সেই যাওয়াই যাওয়া। গত 6 বছর বৌদিকে ভালো রাখার দায়িত্বটা সপ্তর্ষির ঘাড়েই রয়েছে। তবে এবছর নাকি প্রথম বর্ষ, অর্থাৎ বছর শুরু হবার আগেই দাদা আসছে। বৌদি রমার মনের মধ্যে সে কি আনন্দ! রূপ রস ফুটে উঠছে প্রত্যেক পদে পদে। সপ্তর্ষির অভ্যেস বাথরুমে ঢুকে গান করতে করতে স্নান করা। কদিন হলো দরজার ছিটকানিটা একটু নষ্ট হয়েছে, কাজেই বেডরুমের দরজা ভেতর থেকে লক করা হয়নি। কখন যেন রমা এসে ঢোকে সপ্তর্ষির ঘরে, হাতে 1 কাপ গরম চা। সপ্তর্ষির কলেজ আছে তো। সকাল সকাল উঠে স্নান করা তার সারা বছরের অভ্যেস। কাজেই গান শুনতে পেয়ে রমা 1 পা 2 পা করে বাথরুমের দিকে এগিয়ে যায়। 6 বছর ধরে দেওরকে সে দেখছে। নিপাট ভদ্র ছেলে। বৌদিকে সামনে পেয়েও গিলে খাওয়া তো দূরের কথা, চোখ তুলে ভালো করে পর্যন্ত দেখে না। যদিও রমাও কোনোদিন দেখাতে চায়নি। নিজের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি আর বাদবাকি আত্মীয়দেরকে নিয়েই তার সময়টা ভালোই কাটে। আর
প্রত্যেক দিন রাতে শুতে যাবার আগে ভিডিও কলে স্বামীর সাথে কথা হয়। শুধু কথাই তো হয় না, তার সাথে অনেক কিছুই হয়। কাজে এখন নিজেও অভ্যস্ত হয়ে গিয়েছে রমা। বিয়ের সময় যখন তার স্বামীর মুখ থেকে শুনেছিল, শোনো, আমাকে বিয়ে করছো, আমার বয়সটা তোমার থেকে অনেকটাই বেশি, বুঝতেই পারছো কেন আমার বাবা আমার জন্য মেয়ে পায়নি। স্বামী স্ত্রীকে রেখে বছর 5-6 জন্যে চলে যাবে, এটা এখনকার মেয়েরা চট করে মানতে পারবে না। কিন্তু আমি কথা দিচ্ছি, একবার যদি আমি 5-6 বছর পর ফিরে আসি, তাহলে আর আমায় যেতে হবে না। মানে এতটাই আমি গুছিয়ে ফিরব। আর ওখানকার টাকা আর এখানকার টাকার মধ্যে পার্থক্যটা আশা করি তুমি বোঝো। রমা ভদ্র মেয়ে মানুষের মতো ঘাড় নেড়ে তখন বলেছিল, আপনি যা বলবেন তাই। আমার বাবা মা যা দেখেছে আমি তাতেই সন্তুষ্ট। ব্যাস, আমার ওপর ভরসা রেখো, তাহলেই হবে। যদিও বয়সটা বেশি দেখে তুমি আবার ঘাবড়ে যেও না, ভয় পেও না। আমি অমন গম্ভীর ধরনের মানুষ নই, নিপাট ভদ্র মানুষ। তবে রাতে কতটা কি সেটা তো স্ত্রী ছাড়া কেউ বোঝে না। রমার ঠোঁটের কোনায় লজ্জার হাসি ফুটে উঠেছিল। তারপরই পাকা দেখা আশীর্বাদ সব কিছু হয়ে বিয়েটা ফাল্গুনেই কমপ্লিট। তারপর বৈশাখ পড়তে পড়তেই বিদায় নেয় তার স্বামী। মোটামুটি ফুলসজ্জার হাতে রমা ভালোবাসা কি জিনিস আবিষ্কার করেছিল। তারপর এর বাড়ি ওর বাড়ি খাওয়া দাওয়া, আত্মীয়দের নানা রকম পরামর্শ, সব শুনতে শুনতে বাদবাকি দিনগুলো কিভাবে যেন কেটে যায়। তখন সপ্তর্ষি 19 বছরের ছেলে। বলতে গেলে রমা আর সে প্রায় সমবয়সী। দাদা যখন এয়ারপোর্টে, তখন বৌদি দাদাকে ধরে কান্না করছে। সপ্তর্ষিকে ডেকে তখন তার দাদা শতরূপ বলেছিল, বৌদিকে দেখে রাখিস, ওর সব দায়িত্ব তোর, ওকে হাসানোর দায়িত্ব তোর, ওর চোখ থেকে যেন 1 ফোঁটা জল না পড়ে। সপ্তর্ষি ওই যে বললাম নিপাট ভদ্র ছেলের মতো দাদার হাত ধরে কথা দিয়েছিল, কথা দিচ্ছি দাদা, বৌদির চোখে এতটুকু জল ফেলতে দেব না। তারপর থেকে সেই দায়িত্ব সপ্তর্ষি পালন করছে। তার সঙ্গে সঙ্গে পালন করছে নিজের পড়াশোনাটাও। আবার মধুরিমাকে এই কথাটা বলা হয়নি, অর্থাৎ সপ্তর্ষির গার্লফ্রেন্ডকে। কলেজের প্রথম বর্ষেই যার সাথে ভাব হয়েছিল এবং দীর্ঘ প্রেমের সম্পর্ক। বৌদির কাছেও এখনো স্বীকার করেনি সপ্তর্ষি। চাকরি বাকরি পেয়ে তারপর না হয় সারপ্রাইজটা দেবে। তখনও বাথরুমে জল পড়ার শব্দ আর সপ্তর্ষির বেসুরো গলায় গান। সপ্তর্ষি ভেতর থেকে বলে, কে? আমি বৌদি। আরে তুমি কি করে ঢুকলে? দরজা খোলা রেখে স্নান করলে যে কেউ ঢুকে যাবে। তা বলি এখনো হয়নি? চাটা যে জুড়িয়ে গেল। হ্যাঁ, এই তো খাবো। বাথরুম থেকে সপ্তর্ষি বেরোয়। ইদানিং সপ্তর্ষির সেই বাচ্চা বাচ্চা শরীরটার মধ্যে একটা অভূতপূর্ব পরিবর্তন এসেছে। বুকে টুকে পশম গজিয়েছে। গোফ আর দাড়ি তখন হালকা রেখার ছিল, এখন দেখলেই কেমন যেন একটা চিনচিনানি ভাব অনুভূত হয় রমার শরীরে। সপ্তর্ষি আজকাল ফ্রেঞ্চ কাট স্টাইলে দাড়ি রাখে। ফর্সা শরীরটা, ওর বুকের মাঝখানে এখন সেই লোমগুলোর ওপরে জলবিন্দু রয়েছে। পরনে সাদা রঙের তোয়ালেটা জড়ানো, আর কিচ্ছু নেই। মাথার ভেজা চুলটা বৌদির নাকের কাছে ঝেড়ে ফেলে সপ্তর্ষি বলে, নাও এবার হাঁচো। কেন এমন করলে? জানো তো অ্যালার্জি হয়। তা তুমি বা হা করে কেন দাঁড়িয়ে আছো? যাও, আমি এখন চেঞ্জ করব। কি চেঞ্জ করবে? হো মা, কি সব বলো। আরে আমি এখন ড্রেস চেঞ্জ করব, আজকে কলেজে একটু তাড়াতাড়ি যেতে হবে, বুঝলে? তোমার চা? ও চা আর খাবো না। তাছাড়া চা খাওয়াটা ছেড়ে দেবো ভাবছি। কেন? না মানে চা খেলে শরীরও ভালো থাকে না, আর বেশি চা খেলে নাকি কালো হয়ে যায়। বাবা, তোমার আবার কালো ফর্সার কি আছে? ও তো মেয়ে ছেলেদের জিনিস। না বৌদি, আজকাল মেয়েরাও বেশ দেখে শুনেই প্রেম করে, বুঝলে?
তা বলি প্রেমে কি পড়েছ যে এমন কথা? কথাটার মধ্যে কেমন যেন একটু কিন্তু কিন্তু রয়েছে। সপ্তর্ষি ভালোই বুঝতে পারে। বলে, কেন? তোমার জন্য যদি একটা সুন্দর, থাক বাদ দাও, আমার জন্য কিছু আনতে হবে না। আহা হা, আমার বউয়ের সঙ্গে তোমার তো জমবে ভালো নাকি? আহা হা হা, বিয়েই হলো না? হুমা, হে কি? বলে দেওয়ারের পিঠের ওপরে নিজের উষ্ণ হাতের স্পর্শ রাখে রমা। সপ্তর্ষি বলে, কি হয়েছে তোমার পিঠে এমন লাল দাগ? সারা পিঠের ওপরে নিজের কোমল হাতের স্পর্শটা ছড়িয়ে দেয় রমা। সপ্তর্ষির প্রথমত বিরক্তি লাগছিল। সে বলে, যা আছে আছে, তুমি এখন যাও দেখে আমার ঘর থেকে। তাড়িয়ে দিচ্ছ কেন? তোমাকে তো সেই কোন ছোট থেকে দেখছি। কতটা বড় হয়েছ, আমার দেখার বুঝি কোনো অধিকার নেই? রমার কথার মধ্যে কেমন একটা অসঙ্গতির ভাব। সপ্তর্ষি বেশ ভালোই অনুধাবন করতে পারে, তবুও কিছু বলে না, যেন বুঝতে পারেনি এমন করেই বলে, হয়েছে হয়েছে, কত বড় হয়েছে না হয় পরেই দেখো, তুমি এখন যাও দেখি, আমায় তৈরি হতে হবে। আমায় তাড়িয়ে দিচ্ছ কেন? তাড়িয়ে দেব না তা তোমার সামনে কি চেঞ্জ করব? করলেই বা ক্ষতি কি? না হয় একটু দেখলাম। রমা কখনো এমন আবদার করে না। আজ রমা নিজেও বুঝতে পারছে না কেন সে এইসব বলে ফেলছে। সপ্তর্ষি তাকে রীতিমতো ধাক্কিয়ে ঘর থেকে বার করে দেয়। তারপর বলে, উফ, বাঁচা গেল। ভাগ্যিস কানে এয়ারবার দুটো আগেই বন্ধ করে ফেলেছিল, না হলে ওর স্নান করতে করতে মধুরিমা ওর মিষ্টি মধুর কণ্ঠস্বরের গান শোনে। আজ ভাগ্যিস কথা কাটাকাটি হতে ফোনটা কেটে যায়, না হলে বৌদি এসে এমন করছে যদি মধুরিমার কানে যেত, ছিটি ছিটিছি, কতটা খারাপ ভাবতো সপ্তর্ষিকে। সে তো অমন ছেলেই নয়, বৌদিকে সেই নজরেই দেখে না, কিন্তু আজকাল বৌদিরই বা কি হচ্ছে? বিপদ বিপদ, একটা বিপদের সংকেত মনে মনে ভাবে সপ্তর্ষি। দিন 7 আগে কলেজের বন্ধুদেরকে নিয়ে বাড়িতে এসেছিল, ছোট্ট একটা পার্টি মতো করতে। মধুরিমাও সেখানে আসতে চেয়েছিল, সপ্তর্ষি দেয়নি। বলেছিল, একেবারে বধূ বেশে যাবি, তার আগে নয়। বারে, এত বছরের সম্পর্ক, তা তোর বাড়িতে যাবার বুঝে আমার কোনো অধিকার নেই? অধিকার আছে বলেই তো বলছি, একেবারে বধূ বেশে যাবি, তার আগে আমি তোকে কারোর সঙ্গেই দেখা করাতে চাই না। তাহলে আর আমারও এবারে যাওয়া হয়েছে। কেন? তুই কবে চাকরি পাবি, কবে আমায় বিয়ে করবি, ততদিনে বাবা অন্য ছেলে দেখে। মধুরিমার মুখের কথা শেষ হয়নি তার আগেই সপ্তর্ষি তার থুতনিটা টেনে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিল। তখন স্টেশন চত্বর বেশ ফাঁকা, কয়েকটা বন্ধু বান্ধব ছিল ওদের সাথে। সব ওদের ওই দৃশ্য দেখে রীতিমতো হৈ হৈ করে ওঠে, কি করছিস, ছাড় ছাড় ছাড়। অনেক মেয়েরাও ছিল, তারা বলে, যাক বাবা, একে কপত কপতি এক হলো, কতদিন ধরে বেচারা একটু চুমু খেতে চাইছে। সপ্তর্ষি আর মধুরিমা তখন চুমুর আবেশে ডুবে। কত লোক রয়েছে যারা ক্যামেরাবন্দি করছেন, কতজন আছে আবার ঠাট্টা ইয়ার্কি করছেন। মধুরিমা বেশ খানিকক্ষণ সেই স্পর্শ পাবার পর সপ্তর্ষিকে ধাক্কা মেরে সরিয়ে ঠাঁটিয়ে একটা চড় মেরেছিল। বলেছিল, দেখিস, এই দাম দিস, পরে কিন্তু পিছু পা হয়ে যাস না, কখনো হব না। তুই যদি ঠিক থাকিস, এর দাম আমি দেবই দেব। দেখিস, ওই সিঁথি রাঙিয়ে আমার বউ করে ঘরে তোকেই তুলব। সাক্ষী রইল কিন্তু সবাই। তারপর থেকে সম্পর্কটা আরো গভীর হতে শুরু করেছে একটু একটু করে ওদের মধ্যে। পোশাক পরতে পরতে সপ্তর্ষি মধুরিমাকে ফোন করে। ফোনের ওপার থেকে মধুরিমা বলে, কি ব্যাপার, এই তো ঝগড়া করে ফোনটা রাখলি, আমার কি হলো? না, ভাবলাম তোর সাথে কথা না বলে তো আমার আর উদ্ধার নেই। কখন আসছিস? বেরিয়ে পড়েছি, তুইও চলে আয়। চায়ের কাপ ঠান্ডা হচ্ছে। সপ্তর্ষি তৈরি হয়ে বেরিয়ে যায়। ঠাকুরপো, কোথায় চললে? ওই যে বললাম না, আজ আমার কলেজ তাড়াতাড়ি। সে তো না হয় বুঝলাম, কলেজ যখন যাচ্ছ, ব্যাগটা কোথায়? ওফো, দেখেছো বৌদি, তুমি না থাকলে আমার যে কি হতো। সেই জন্যই তো বলছিলাম, কত আর বড়ই বা হয়েছ, সেই ছোট্ট থেকে তোমায় দেখছি। সপ্তর্ষি তাকিয়ে থাকে ওর বৌদির দিকে, দৃষ্টিটা কেমন যেন ঘোলাটে।
আর আজকের এই চোখের মধ্যে বেশ কদিন ধরেই লক্ষ্য করতে সপ্তর্ষি একটা অন্যরকমের কামনা বাসনার ছাপ। বৌদি তো এমন কখনো করে না। তাহলে আমি আসছি। বাবা মা নিচের ঘরেই ছিলেন। সকলকে জানিয়ে সপ্তর্ষি বেরিয়ে যেতেই রমা সপ্তর্ষির ঘরের ভেতর ঢোকে। ঘর পরিষ্কার করবে, ঝাড় দেবে এই বলেই ঢুকে সারা ঘর চত্বর পরীক্ষা করে। ওর পড়ার টেবিল থেকে শুরু করে আলমারি সব খুলে। আলমারির মধ্যে বেশ কয়েকটা শার্ট রয়েছে পারফিউমের গন্ধে ভরা, যেগুলো খুব দামি শার্ট। অনুষ্ঠান বাড়ি পরে তারপর রোদে শুকিয়ে রাখা হয়েছে। তাতে সপ্তর্ষির ঘামের গন্ধ লেগে রমা বার করে সেগুলো নাকের মধ্যে দিয়ে শোঁকার চেষ্টা করে। ঠিক তখনই শাশুড়ি ঘরে চলে আসেন। ও কি বৌমা, তুমি বাবুর আলমারি খুলে কি করছো? হো মা, দেখে যাও না আলমারিটা কি নোংরা। ভাবছি একটু পরিষ্কার করে দেব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা বলছি, রান্না সে তুমি নিতে যাও মা, আমি এসে করছি। বাড়িতে রান্নার লোক নেই। অন্য লোকজন থাকলেও এই রান্না করে খাওয়ানোটা রমা নিজেই পছন্দ করে। সপ্তর্ষি জামাটা ইচ্ছা মতো শোকার পর রমা নিচে আসে। প্রথমে বাথরুমে যায়। সেখানে এত বছর ধরে যেভাবে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করেছে সেই প্রক্রিয়া চালিয়ে উত্তেজিত হয়ে যখন বাইরে বেরিয়ে আসে তখন দেখে দরজার কাছে শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছেন। রমা কাপড় চোপড়গুলোকে ঠিক করে বলে, এ কি মা তুমি? ও বাবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমার তো কোনো না, আসলে বাথরুম থেকে কেমন একটা শব্দ পাচ্ছিলাম, ভাবছিলাম পড়ে টরে গেছো নাকি। রমা মনে মনে বেশ ভয় পায়। না, তাহলে বেডরুমটাই শ্রেয়। এসব শব্দ বাইরে হলে আবার বিপদ আছে। রমা নিজেকে সংযত করে। বেসিন থেকে ভালো করে হাত ধোয়। রান্না চাপাতে হবে। রান্না করতে করতেই রমার মাথায় আসে, ঘরে এত সুন্দর একটা দেওর থাকতে আমি এতদিন কেন নিজেকে এভাবে বঞ্চিত রেখেছি। সেই দিন ভাগ্যিস আমার মধুদির সঙ্গে দেখা হয়ে গেল। তার বর তো থাকে সেই জমের দক্ষিণ দৌড়ে, কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। অথচ মধুদির শরীর থেকে রীতিমতো গ্লেজ ঝরে। জোর করে চেপে ধরতেই বলে কিনা আমি দেওরকে ভালোবাসি, সেই তো আমার সব। আমি কত বোকা না, এদেরকে কত আপন ভেবে নিজের শরীরটাকে জলাঞ্জলি দিচ্ছি। কেন? হাজার একবার সপ্তর্ষি ঘরে এলে চেষ্টা করতে হবে, ওকে উত্তেজিত করতে হবে। আমি এই গোটা ঘর গোটা সম্পত্তি নিজে একা ভোগ করব। আমার রূপ আছে, যৌবন আছে, শরীর আছে, আমি পারবো না? নিশ্চয়ই পারবো। এতদিন রমার মনের ভেতরে পাপ ছিল না, কিন্তু এখন পাপ বাসা বেঁধেছে। আর এই পাপ সহজে মানুষকে ছাড় দেয় না। সপ্তর্ষি যখন রাতে ফেরে তখন তাকে বেশ ক্লান্ত আর বিধ্বস্ত দেখাচ্ছে। আজ সারা দিনটাই যেন খারাপ। সকালে যে কার মুখ দেখে উঠেছি মনে মনে ভাবে সপ্তর্ষি। বৌদি আসে। কি ব্যাপার আজ এত রাগ রাগ ভাব? আমার কিছু ভালো লাগছে না, তুমি এখন যাও তো। ও বাবা, এত রাগ হয়েছে? তা আমায় কেন কষ্ট দিচ্ছ? কষ্ট? কিসের কষ্ট? তোমায় আবার কি বললাম? এই যে তাড়িয়ে দিচ্ছ। দেখো বৌদি, আমার মন টন একদম ভালো নেই, তুমি এখন যাও। ঝগড়া হয়েছে বুঝি? সে হয়েছে, কিন্তু তোমার শুনে কি লাভ? হো মা, আমি তো সব ঠিক করতে পারি, আমায় বলো। বলতে চাইছিল সপ্তর্ষি, কিন্তু বলতে পারল না। বলল, যাও তুমি বরং এক কাপ চা নিয়ে এসো। তা বরং নিয়ে আসি, সেটা খেতে খেতেই না হয় কথা হবে। আচ্ছা, মা কি করছে, বাবা কি করছে? সবার খোঁজ খবর নেয় সপ্তর্ষি। রমার কিন্তু মনের মধ্যে একটা রাগ হয়। এত বছর ধরে দাদাকে ছাড়া সে যে সংসার করছে, কই তার খোঁজটা তো সপ্তর্ষি একবারও নেয় না। এটা তো জিজ্ঞেস করেনি আজকে যে বৌদি তুমি সারাদিন কি করলে। বেশ কদিন ধরেই লক্ষ্য করছে দেওর কেমন যেন ওর আঁচল থেকে সরে যাচ্ছে। এতদিন মুখের কথায় আনন্দে রাখার চেষ্টা করত, আর এখন কেমন যেন একটা ছাড়া ছাড়া ভাব। কিছু তো একটা হয়েছে এই ভেতরে।
নিশ্চয়ই কোনো মেয়ে ছেলের পাল্লায় পড়েছে এই ছোড়া, না হলে বাড়িতে এত সুন্দর ডাগর ডোগর একটা বৌদি থাকতে বাইরের মেয়ে ছেলেদের প্রতি কেন ইন্টারেস্ট হবে? একে একটু শক্ত করে বাঁধতেই হবে। আঁচলটা শক্ত করে ঘুরিয়ে এনে কোমরের সঙ্গে আটকায় রমা। চাহা করতে যায়, আর তখনই বসে বসে মাথায় উল্টোপাল্টা 7-5 আরও চিন্তা করে। চাহা করে যখন রমা ফেরে তখন দেখে সপ্তর্ষি কার সঙ্গে যেন ফোনে খুব জোরে জোরে ঝগড়া করছে। রমা এতক্ষণে বুঝতে পারে তার দেওরের মন খারাপের কারণটা। এসো। বৌদিকে দেখার সঙ্গে সঙ্গে সপ্তর্ষি ফোনটা রেখে দেয়। রমা বলে, রাখলি কেন? কারোর সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? কোনো বন্ধু? না। তবে বান্ধবী। সে কি বান্ধবী? মুখে হাসি হলে কি হবে? রমার চোখ দুটো একটা অন্যরকম আগুনে ভস্মীভূত হয়ে যাচ্ছিল বারবার। যেন চোখের সামনেও একটা এত সুন্দর বৌদি থাকতে বাইরের মেয়ে ছেলের সঙ্গে তাও সম্পর্ক। কি হয়েছে আমায় বলো। আচ্ছা, চাটা খেতে খেতে না হয় বলো। খুব তাড়াহুড়ো দেখাচ্ছে রমা। আজ সপ্তর্ষির মনের কথাকে তার জানতেই হবে, না হলে যেন পেটের ভাত তার কিছুতেই হজম হবে না। ওসব কিছু না, তুমি তুমি এখন যাও। কি ব্যাপার বলো তো? তুমি আমায় কথায় কথায় তাড়িয়ে দিচ্ছ, কথায় কথায় আমাকে অপমান করছো। সপ্তর্ষি হাঁ হয়ে তাকিয়ে থাকে। আমি তোমায় অপমান করছি, তাড়িয়ে দিচ্ছি? এগুলো কি বলছো বৌদি? ঠিকই তো বলছি। আমি তোমাকে বারবার বলছি কি হয়েছে বলতে, আর তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার দাদার টাকায় এই সম্পূর্ণ সংসারটা চলে। তোমার বাবা তোমার মা সংসারের কোনো কাজে হাত লাগাতে পারে না। আমি সব দায়িত্ব সামলাই। বাড়ির কাজের মেয়ে থেকে শুরু করে সবকিছুর রসদ তোমার দাদা যোগায়। তোমার দাদা তোমায় কথা দিতে দিয়েছিল না আমার চোখ থেকে যেন জল না পড়ে, আর আজকে তোমার জন্য আমায় কাঁদতে হচ্ছে। বেশ কদিন ধরে লক্ষ্য করছি তুমি আমায় পাত্তা দাও না, কথা বলো না, এড়িয়ে যাও। তোমার ঘরে ঢুকলে আমায় তাড়িয়ে দাও। কেন বলো তো? কেন? তোমাদের সংসারের জন্য তো কম করছি না, আমিও না, তোমার দাদাও না। আমাদের এই ত্যাগ বুঝি তোমাদের কাছে কোনো মূল্য দেয় না? বৌদি, কি বলছো তুমি এগুলো? এসব 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 তুমি? দাদা টাকা দেয়, সংসার, ছি। আমি বেকার বলে তুমি? দেখো সপ্তর্ষি, যখন তুমি বেকার তখন আকাশের চাঁদ ধরার স্বপ্ন কেন দেখছো? ঠিক এই কথাটাই আজকে মধুরিমা বলেছে। ওর সঙ্গে দেখা করতে যখন ক্যাফেতে পৌঁছয় তখন সে বলে, তোর সঙ্গে খুব জরুরি দুটো কথা আছে। বল না, শুনতেই তো এসেছি। বলছি, বাবা আমার বিয়ে ঠিক করছে। হাসছিস যে বড়। হাসবো না? হাসির মতো কথা বললে। সবে তো কলেজ শেষ করবো, দাঁড়া। কলেজ শেষ করে চাকরি জোগাড় করতে তো একটু সময় লাগবে নাকি? কতটা সময় লাগবে সপ্তর্ষি? ক বছর? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর? গ্যারান্টি দিতে পারবি তুই আমাকে বিয়ে করবি যে? তুই আকাশে চাঁদ ধরার চেষ্টা করছিস না বামুন হয়ে? মানেটা কি? প্রেম মারানোর সময় মনে ছিল না এইসব কথা? এমন করে কেন বলছিস? দেখ মধু, আমি তোকে খবরদার, তোর এই মুখে আমার নাম আনবি না। আমি কি করলাম? যোগ্যতা যখন নেই প্রেম করতে গিয়েছিলি কেন? বাবা আমার সঙ্গে যাকে দেখেছে তাকেই আমি বিয়ে করব। আর শোন, বিয়ে করে এখানে নয়, তোকে ছেড়ে অনেক দূরে চলে যাব, যাতে তুই আমার জীবনে একেবারে না আসতে পারিস। বৌদিও ঠিক একই কথা বলল। কদিন আগে রাতে খেতে বসে বাবা বলছিল, চাকরি বাকরির চেষ্টাটা করো এবার, বেকার হয়ে আর কদিন ঘুরবে। তাছাড়া তোমার দাদা তো সংসারের জন্য কম করে না। তোমাদেরকে বড় করতে গিয়ে আমার যা ছিল সবকিছুই ফুরিয়ে গিয়েছে। কাজেই কিন্তু বাবা টিউশনি তো করাই, আমাকে বড় হতে তো একটু সময় দেবে। আমি তো চেষ্টা করছি। হা করে বৌদির দিকে তাকিয়ে থাকে সপ্তর্ষি। বলে, তুমি কি চাও বৌদি? আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কি করলে দাদাকে দেওয়া কথা আমি রাখতে পারবো, আর কি পেলে তুমি খুশি হবে? রমা আগিয়ে যায় সপ্তর্ষির দিকে। সপ্তর্ষির পরনে তখন একটা কালো রঙের শার্ট পরা আর একটা সাদা রঙের ঘরে পরার প্যান্ট। শার্টের বোতামগুলো খুলতে খুলতে রমা বলে, আজকে অপেক্ষা করো, ঠিক 12টার সময়।
তোমার ঘরে আসবো, বুঝেছ? কেন আসবো নিশ্চয়ই বুঝতে পারছো। এত বছর আমি শুধু শুধু একা একা থেকে নিজের কতগুলো গুরুত্বপূর্ণ রাতকে নষ্ট করেছি। আসলে কি বলো তো, আজকাল তোমাকে দেখলে না আমার শরীরটা কেমন যেন হয়, আমি নিজেকে সংযত রাখতে পারি না। তোমার দাদাকে বলেছি, সে আমাকে পারমিশন দিয়েছে। কি? হ্যাঁ, সে আমাকে বলেছে তোমার দাদা আসার আগে আগে পারলে একটা সন্তান ধারণ করতে, কারণ তোমার দাদা আসার পরই মাসখানেক পর সবাইকে জানিয়ে দেব। তোমারই যদি হয় তাতেই বা ক্ষতি কি, রক্ত একই তো থাকছে, তাই না? তোমারই বংশ। বৌদি, তুমি এগুলো কি পাগলের মতো বলছো? আমি তোমাকে এতদিন ধরে, আমি তোমাকে নিজের দিদির আসনে। চুপ করো তো দিদি, ওসব দিয়ে কাজ হয় না। তোমার দাদার কঠিন অসুখ ধরা পড়েছে, কত বছর বাইরে থেকে মানুষটা নিজের শরীরের কোনো যত্ন নিতে পারেনি, ফিরে এসে আমায় কি দিতে পারবে? হ্যাঁ, কি দিতে পারবে? আমার জীবনটা শুধু শুধু নষ্ট হলো না এতগুলো বছর বিয়ের পর তোমার দাদার অপেক্ষায় থেকে থেকে। কিন্তু দাদা যে তোমার সাথে প্রতিদিন ফোনে কথা বলতো, কিচ্ছু না, মিথ্যে কথা। প্রতিদিন রেকর্ড করা সেই ভয়েস, সেই ভিডিও আমাকে বারবার পাঠাতো আর আমি দেখতাম। কিছুদিন আগে কথা হয়েছে, সে তার কঠিন অসুখের কথা জানিয়েছে। সে কোনোদিন বাবা হতে পারবে না সপ্তর্ষি। আমার আমার জীবনে কি থাকলো বলতে পারো? এত বছর যার জন্য অপেক্ষা করলাম, সেই মানুষটা কিনা আমি কি পেলাম? আচ্ছা, তুমি বেকার, তোমার দাদার পয়সায় খাও, তোমার বাবার পয়সায় খাও। আমি তোমার এক বিবাহিত অসহায় বৌদি, বাবা মাকে ছেড়ে এখানে সংসার করতে এসেছি। আসার পরই ফুলশয্যার কিছুদিনের মধ্যে বর চলে গেল। গেল তো গেল, তার আর ফিরে আসার নাম রইল না। যাও, সে ফিরে আসছে এত বছর পর, তাও কঠিন অসুখ নিয়ে আসছে। আচ্ছা, বিয়ের পরে বাবা মা মেয়েকে দান করে সুখ পান। অনেকে তো এটাও বলেন যে ছেলে হয়ে জন্মানো নাকি পাপ। জন্মের পর থেকেই চাকরি, কাজ, সংসার, বউ সব নিয়ে মাথা খারাপ হয়ে যায় ছেলে সন্তানের। আর মেয়ে সন্তান হলে যতদূর পড়াশোনা করলো, তারপর একটা ভালো পাত্রতে দান করলে। আচ্ছা সপ্তর্ষি, দান করার সামগ্রী সবসময় বুঝি ভালো হয়? আমায় বলতে পারো? বৌদি, আচ্ছা তোমার এখন মনে হচ্ছে না পৃথিবীর কোনো একটা মেরুর কাছে এসে তুমি আর আমি একা হয়েছি, আর জগৎ সংসার সম্পূর্ণ অন্যদিকে? তুমিও কারোর ওপর নির্ভর করে, আমিও কারোর ওপর নির্ভর করে, অথচ এই পৃথিবীতে আমাদের কাউকে কিছু দেবার নেই, নেবার নেই। আমাদের জন্ম কেন হয়েছে, কেন এসেছি, তারও কোনো কারণ আমরা জানি না। তোমার কি হয়েছে আজকাল, আমায় বলতে পারো? এসব হেয়ালি কেন বকছো? সপ্তর্ষির মনে পড়ে কিছুদিন আগে বৌদির সঙ্গে দেখা করতে এক ভদ্রমহিলা এসেছিলেন। মাথায় জট ধরে গেছে তার, এদিকে সিঁদুর পরা। বৌদির ঘরে অনেকক্ষণ তার সাথে গল্প করেছে। ভদ্রমহিলাকে দেখেই বুকের ভেতরটা কেঁপে উঠবে, যেন মনে হচ্ছে কোনো সন্ন্যাসিনী টাইপের। বৌদিকে কি জগৎ সংসার থেকে সম্পূর্ণ বিচ্ছেদ করতে সেই মহিলা কোনো মন্ত্র দিয়েছে, নাকি নিজেকে শেষ করবার জন্য? উত্তেজিত সপ্তর্ষি বৌদির কাঁধে হাত দিয়ে বলে, তুমি যা বলছো আমি তাই করব, কিন্তু কে তোমাকে সব বলেছে সেটা আমায় বলো। কেউ বলেনি। আমায় দাও, আমি যা চাইছি আমায় দাও, এক্ষুনি দাও। জাস্ট একবার। আমি তোমাকে আর কোনো রকম ভাবে ডিস্টার্ব করব না। যখন আমি বুঝতে পারবো আমি মা হতে চলেছি, আমি তোমার কাছে কখনো আসবো না। প্লিজ একবার দেখো বৌদি, এটা হয় না। শেষ পর্যন্ত বৌদি নামের কলঙ্ক তুমি হয়েও না। দেখো, আমি তোমাকে সপ্তর্ষিকে বারবার টেনে হিঁচড়ে নিজের কাছে আনতে চাইছে রমা, কিন্তু সপ্তর্ষি পিছপা হয়ে যাচ্ছে বারবার। হাতের চাপে নাম্বার ডায়াল হয়ে গিয়েছে সপ্তর্ষির ফোনে। রমা বলছে, এসো প্লিজ। ততক্ষণে সপ্তর্ষির গায়ের শার্টটা টান মেরে খুলে তার বুকের ওপরে এলোপাথারি চুমু খেতে শুরু করেছে রমা। সপ্তর্ষি তাকে বারবার সরিয়ে দিচ্ছে, কিন্তু রমাও বেহায়া মেয়ে মানুষের মতো বারবার তার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তাকে বিছানায় ফেলে তার ওপরে নিজেই শুয়ে পড়েছে। সপ্তর্ষির
প্যান্টের কাছে হাত রাখতেই সে রমার হাত দুটো চেপে ধরে বলে, বৌদি আরেকবার ভেবে দেখো না, আমার ভাবার সময় নেই, প্লিজ প্লিজ ডু সামথিং প্লিজ। সপ্তর্ষি রমাকে শুইয়ে দেয় এবং তার উত্তেজিত পুরুষসত্তা তখন প্রস্ফুটিত হয়েছে, উত্থিত হয়েছে। বিছানায় শুয়ে থাকা রমার মধ্যেই মধুরিমার মুখটা ভেসে ওঠে সপ্তর্ষির চোখে। এতদিন যাকে ভেবে বাথরুমে সময় কাটিয়েছে, এতদিন যার কমলা মার্কা ঠোঁটের ওপরে ঠোঁট বুলিয়ে রীতিমতো নিজে উত্তেজিত হয়েছে, এতদিন যার সুন্দর নরম স্থানে হাত দিয়ে সমস্ত পৃথিবীকে ভুলে যেত সপ্তর্ষি, সে আজ রমার ওপর। কারণ মধুরিমা তো তারা থাকছে না, ফাল্গুনে সে বিয়ে করছে, সে চলে যাবে অন্যত্র। কি নিয়ে থাকবে সপ্তর্ষি? চাকরিরও কোনো ঠিক ঠিকানা নেই কবে হবে। এদিকে বাবা বাড়িতে প্রেসার দিচ্ছে, অন্তত কাউকে না কাউকে আঁকড়ে তো একটা জীবন অবলম্বন করে বেঁচে থাকতে হবে। বৌদিকেই না হয়, এভাবেই না হয় জীবনটা চললো, তাতে অসুবিধের কি আছে? বৌদিকে সুখ দিতে পারলে বৌদি কখনো খাওয়া নিয়ে খোঁটা দেবে না। আর একবার যদি রমাকে নিজের কন্ট্রোলে রাখা যায়, তাহলে তাহলে দাদাও কখনো খোঁটা দেবে না। বাবা মার পরে তো দাদাই থাকবে সংসারের গৃহকর্তা আর বৌদি কর্ত্রী। এদের পদদলিত হয়ে থাকলেই তো ব্যাস। কিন্তু কিন্তু মধু মধু যদি কোনোদিন, না না, সে আর কোনোদিন ফিরে আসবে না, সে আর কোনোদিন। ভাবতে ভাবতেই সপ্তর্ষি ঠোঁট রাখে রমার ঠোঁটে, তার হাত দুটো নিষ্পিস করছে। রমার নরম সুর হলো সেই স্থানে। রমা পরম আয়েসে চোখ বন্ধ করে। এত বছর পর তার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে, স্বামী না হোক তার নিজের দেওরের দ্বারা। ভাগ্যিস সেই দিন মাধবীদি সঙ্গে এক সাধিকাকে নিয়ে এসেছিল। তিনিই তো বললেন, সংসার মায়ার, সংসার অসার, সংসারে পাকাল মাছের মতো থাকতে হয়। সংসারে কেউ কারো আপন নয়, সবাই সবাইকে নিজের প্রয়োজনে কাজে লাগাচ্ছে। দুদিনের এই সংসারের পরে পৃথিবীর মায়া ত্যাগ করে সকলকে চলে যেতে হবে। তাহলে কিসের বাধা, কিসের বিপত্তি? যে জীবন, সেই জীবনকে ভোগের মধ্যেই সব থেকে বেশি আনন্দ। যে যদি ঘরে বসেই সেই ভোগ সম্পন্ন হয়, তাহলে আর বাড়ির বাইরে যাবার দরকার পড়ে না। যে রমার ভেতরে প্রবেশ করে সপ্তর্ষি। রমার মধ্যে সে মধুরিমাকে দেখছে। সপ্তর্ষির চোখে জল চলে আসে। এত বছরের আরাধনা, এত বছরের ভালোবাসা সবকিছু বিসর্জন দিয়ে আজ রমার কাছেই নিজেকে নিজে সমর্পণ করল সপ্তর্ষি। বেশ কিছুদিন ধরে রমার শরীরের এই পরিবর্তনটা সপ্তর্ষি ভয় পেয়েছিল। মধুরিমাকে জানানোর জন্যই আজকে তার সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু গিয়ে নিজেই অবাক হয়ে যায়। রমা মাঝরাতে বিছনা ছেড়ে উঠে পড়ে। শ্বশুর শাশুড়ি চট করে ওপরের ঘরে আসেন না। সপ্তর্ষি তখনও শুয়ে রয়েছে, তার শরীরের ওপরে হালকা একটা চাদর দেওয়া। আজ বহুদিন পর তৃপ্তির স্বাদ পেয়েছে রমা। সপ্তর্ষিকে বলল, থ্যাংক ইউ, আজ তুমি না হলে আমি কিছুতেই ঠান্ডা হতে পারতাম না। আচ্ছা আমি এখন যাই। কোথায় যাচ্ছ? না মানে নিচে, আমার ঘরে। বাহ, আমার ঘরটাকে একটা বেশ্যা মঞ্চ করে এখন তুমি এগুলো কি বলছো? তুমি তো স্বেচ্ছায় আমায় গ্রহণ করলে। হ্যাঁ, গ্রহণ তো করলাম, কিন্তু আমি তো তোমার দাস হয়েছি, যৌন দাস। যেই বৌদিকে এতদিন সিংহাসনে বসিয়েছি, তার মুখোশটা সরিয়ে তার চরম মুখোশটা আজ দেখতে পেয়েছি। আমি তো কাজ করলাম না, সেই কাজের মূল্য আমায় তুমি দেবে না? মানে? বাহ, নাম শোনোনি প্লে বয়দের, যারা শরীর বেচে খায়? তুমি তো আমায় আজকে খাওয়ার খোটা দিলে বৌদি। খাওয়ার খোটা দিয়ে নিজের শরীরের কাজটা করিয়ে নিলে। শুনেছি যাদের স্বামী বিদেশে থাকে তারা নাকি চরিত্রের দিক থেকে নষ্ট মেয়ে মানুষ হয়, কিন্তু বিশ্বাস করো আমার চোখে দেখা এমন কোনো মেয়ে মানুষ ছিল না। এদিকে আমার ফ্রেন্ড সার্কেলে এমন অনেকের মাই আছে। এখন তো বুঝতে পারছি, যেমন মা আছে তেমন প্রত্যেকের একটা করে কাকুও আছে। তোমার জন্যে সেই ধারণা বদ্ধমূল হলো। মানে তুমি কি বলছো? মানে করো না,
টাকা ছাড়ো টাকা। তোমাকে প্রত্যেক দিন আমি দেহ সুখ দেব, তোমার যত খুশি তুমি আমার সঙ্গে ততবার শোবে, কিন্তু বিনিময়ে আমাকে তুমি টাকা দেবে মাস মাইনে হিসাবে। আমি বিয়েও করব, বউও রাখবো, তোমাকেও পুষবো। এখন থেকে একটা ব্যবসা শুরু করলাম, দেহ ব্যবসা। ভালো না? রমা তাকিয়ে থাকে সপ্তর্ষির মুখের দিকে। সপ্তর্ষি ফোনটা উঁচু করে, দেখায়, বলে, দেখো ভাগ্যলক্ষ্মীও তাই চাইছে। শুয়েছিলাম যখন তুমি আমি, তখন কিভাবে যেন আমার ক্যামেরাটা অন হয়ে গিয়েছিল। তোমার সঙ্গে সমস্ত দৃশ্য রেকর্ড, এমনকি তুমি যে আমার ওপরে জোর জবরদস্তি করেছো সেটাও কিন্তু এখানে বেশ স্পষ্ট বৌদি। তাই কাজেই তুমি যদি আমায় টাকা না দাও, তাহলে এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ করে দেবো, আর সেখানে মুখটা দেবো তোমার, আর দেহ দেবো অন্য লোকের। না, তুমি এসব, তুমি যে বললে দাদা নাকি সহমত, তোমায় বলেছে আমার বীর্য ধারণ করতে, আমার সন্তান ধারণ করতে, তাহলে না মানে তাহলে কি সব মিথ্যা ছিল? না, ও সবগুলো তুমি কি বলতে চাইছো? দেখো দেখো আমি আসলে চেয়েছিলাম তোমাকে আমার কন্ট্রোলে রাখতে। এই সংসারে এত বছর থেকে তুমি যখন আমাকে ইগনোর করছিলে, আমার তখন খুব রাগ হচ্ছিল। এরপরে আমি তোমার আলমারি ঘেটে, তোমার বুক শেলফ ঘেটে জানতে পারি তুমি একটি মেয়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত। আমার মাথায় খুব রাগ উঠে যায়। যেই দেওরকে আমি এত কাছ থেকে চিনি, যে আমার, সে যদি এমন করে, তাহলে তার মানে তুমি জেনে শুনে আমার জীবন নষ্ট করতে এসেছিলে? না না, জীবন নষ্ট কেন করব? দেখো, এটা জাস্ট আমরা একটা খেলা খেলেছি, এটা ভুলে যাও। ভুলে যাব, সব ভুলে যাব। যেমন তুমি নিজেকে পবিত্র রেখেছিলে, আমিও নিজেকে পবিত্র রেখেছিলাম আরেকটা মেয়ের জন্য। আমি ভার্জিন ছিলাম, তুমি আমাকে ব্যাটা ছেলে আবার ভার্জিন হয় নাকি? হেসো না বৌদি, হেসো না। আমি অন্তত আমার নিজের দিক থেকে তো, যাই হোক, ওসব কথা এখন বাদ দাও। এখন লাইনে এসো, যা বলছি তাই করো। যদি টাকা না দাও তাহলে কত টাকা লাগবে? ধরে নাও একবারের জন্যে 5,000। কি? অত কি করে সম্ভব? তাহলে মাস মাইনে সিস্টেম করে ফেলো। তবে ভেবে দেখো, তোমার তো শরীর জাগবেই, আর যে খিদেকে তুমি আমাকে আর জাগালে, এও নির্ভার নয়। কাজে আমাকে বিয়ে করতে হবে তাড়াতাড়ি। মধুরিমাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ওকে আমি বিয়ে করে এ বাড়িতেই বউ করে আনবো, অথচ তোমার সঙ্গেও আমি থাকবো, ও টের পাবে না। তুমি আমায় টাকা দেবে, আর এইভাবেই দেখো, আমি কিন্তু সবাইকে বলে দেবো। কি বলবে? আমি চিৎকার করে বলে দেবো যে তুমি আমাকে ব্ল্যাকমেল করেছো, তুমি ইচ্ছাকৃত আমার সঙ্গে এমন করেছো, তুমি 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 একটা নষ্ট ছেলে, তুমি খুব বাজে ছেলে, তুমি। এমন সময় শাশুড়ি মা এসে পৌঁছালেন সপ্তর্ষির দরজার কাছে। বেচারির রাতে আজ ঘুম ভেঙে গিয়েছিল হঠাৎ করে, গ্যাসের প্রবলেম হচ্ছিল। বৌমার ঘরে 3-4 বার দরজা ঠুকঠুক করতেও সে দরজা খোলেনি দেখে তিনি ওপরে উঠে এসেছেন অনেকটা বাধ্য হয়েই। আর এসেই যখন দেখলেন দেওর আর বৌদিতে উদম ঝগড়া হচ্ছে, তখন উনি বললেন, কি ব্যাপার, তোরা ঝগড়া করছিস কেন শিয়াল কুকুরের মতো? আর এত রাতে বৌমা, তুমি কেন বাবুর ঘরে? সপ্তর্ষি তখনও চাদরের তলায়। রমা উঠে জামা কাপড় পরে নিয়েছে। মা 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 ও আমার সঙ্গে। রমা বিচ্ছিরি একটা পরিবেশের সৃষ্টি করে কান্নাকাটি শুরু করলো। মুহূর্তের মধ্যে পাড়ার লোকজন জড়ো হয়ে দাদাকে ফোন করে উল্টো পাল্টা বলে সপ্তর্ষিকে ঘর ছাড়া করলো রমা। পরের দিন পুলিশ আসলো বাড়িতে। রমার শরীর চেক আপ হয়েই জানা গেল, হ্যাঁ, সত্যি তাকে নাকি রেপ করা হয়েছে। সপ্তর্ষিকে তাড়িয়ে দিতে সময় নিলেন না শ্বশুর মশাই। বললেন, আমার গৃহলক্ষ্মীর চরম অপমান হয়েছে। এই ছেলেকে আমি দুধ কলা দিয়ে পুষেছি, কাজে কমে মন নেই, সারাদিন শুধু ফোন ফোন ফোন। দূর হ আমার বাড়ি থেকে। যখন নিজে প্রতিষ্ঠিত হতে পারবি তখন আসবি, তার আগে তোর এই মুখ দর্শন আমি করতে চাই না। বাড়ি থেকে বেরোনোর আগে সপ্তর্ষি একবার কটাক্ষ দৃষ্টিতে তাকিয়েছিল রমার দিকে। সেই তাকানো। তারপরে আর কোনোদিনও সপ্তর্ষিকে দেখা যায়নি। ঘটনার 25 বছর পর রমার মেয়ে হয়েছে, বড় হয়েছে, সে কলেজে পড়ছে। আজ তার কলেজে অনুষ্ঠান আছে। সকাল থেকেই রমা ভীষণ ব্যস্ত। শতরূপ বাড়িতেই ব্যবসা করে। শ্বশুর শাশুড়ি মারা গেছে আজ অনেকগুলো বছর। সপ্তর্ষিকে খোঁজার চেষ্টা করেছে শতরূপ এসে,
দাদা হয়ে ক্ষমা করে দিতে চেয়েছে, কিন্তু তাকে পাওয়া যায়নি। কিরে, তুই তৈরি হয়েছিস? হ্যাঁ মা, আমি তৈরি। বাবাকে বলো গাড়ি বার করতে। হ্যাঁ, তোর বাবাও রেডি। কই গো, যাও মেয়েকে। এ কি, তুমি তুমি তৈরি হওনি? শরীরটা ভালো লাগছে না, তুমি ওকে নিয়ে যাও না। তুমি তো জানো আমার হার্টের প্রবলেম। তাছাড়া ঠিক আছে ঠিক আছে, আর বারবার বলতে হবে না, আমি তোকে নিয়ে যাবো রে মা, চলে আয়। রেডি হয়েছে শতাক্ষী, মায়ের সঙ্গেই সে বেরোবে। গাড়িতে উঠে বসলো তারা। গাড়ি স্টার্ট করতেই ড্রাইভারের দিকে নজর পড়ল এক ঝলক। রমার বুকটা কেঁপে উঠল ড্রাইভারকে দেখে। এ কি, আপনি গাড়ি কোন দিকে নিয়ে যাচ্ছেন? মা, এটা তো রতন কাকু নয়, হে কে? কিরে, এখন শরীর ঠিক আছে? চোখ খোলার সঙ্গে সঙ্গেই বাবাকে দেখতে পেল মেয়ে। বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা বাবা, ড্রাইভার কাকু মাকে। আমি জানি তোর আর কিছু বলতে হবে না, তোকে যে আস্ত পেয়েছি এটাই অনেক। ওই কাকুটা ভালো না বাবা, মাকে মাকে আমার সামনে মেরে ফেললো, গলায় ছুরি চালিয়ে। মেয়ে কথা বলতে বলতে হেঁচকি তুলছে বারবার। মেয়েকে বুকের কাছে জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে রমার স্বামী। তার চোখের চশমাটা আজ অনেকটা পাওয়ারের, তবেও মনের অভিজ্ঞতা আর সংসার জীবনে রমাকে যতটুকু চিনেছে তাতে এটা স্পষ্ট। সেই দিন চাইলে রমা আটকাতে পারত সপ্তর্ষিকে, ছোট ভাইকে ছোট সন্তানের নজরে দেখত শতরূপ। তবুও আজ কেন যে বারবার ওই ভাইটার কথাই মনে পড়ছে। মারে, তুই ড্রাইভারের মুখটা দেখেছিলি? না, চোখ দুটো দেখেছি, অনেকটা তোমার মতো বাবা, জানো তো। শতরূপ জানতো এটাই হবে, ভবিতব্য এটাই ছিল রমার কপালে। আসলে এই দেওর বৌদির সম্পর্কটা নোংরা করে ফেলেছে সমাজের সকলে। ওখানেও যে একটা পবিত্র বন্ধন থাকতে পারে সেটা কেউ ভাবতেই পারে না। আজকাল নিজের কলিগের ওই বন্ধুর স্ত্রীগুলোকে বৌদি বলতেও বুকের ভেতরটা কেঁপে ওঠে রমার স্বামী ওরফে শতরূপের। তারও ইচ্ছে করে বর্দি সম্বোধন করতে, যদি কিছুটা সম্মান বজায় রাখতে পারে নিজের। বাবা, পুলিশে খবর দাওনি? দিয়েই বাকি হবে, তোর মাকে তো আর ফিরে পাবো না। তাই বলে তুমি ওই ড্রাইভারকে ধরবে না? তোর কি মনে হয় আমি ধরার চেষ্টা করিনি? বাদবাকিটুকু মেয়েকে আর বলে না সে। তার সন্তান জন্ম দিতে না পারার ক্ষমতার কথা মেয়ে যদি জানতে পারে, তাহলে আবার হয়তো সপ্তর্ষিকে বাবা হিসাবে ডাকার জন্য মেয়ে তাকে ছেড়ে চলে যাবে। রমা যে কিনা পাপিষ্ঠা, সে তো পাপের ফল ভোগ করছেই। মেয়েটা অন্তত নিজের কাছে থাক, নিজের পরিচয়ে বাঁচুক, শতরূপের মেয়ে হয়ে। ছোট দেওর না হয় ওর ভেতরের রক্তেই রয়ে গেল। সব কথা সবাইকে বলতে নেই যে, সব কিছুরই সঠিক সময় আছে, তাই নয় কি? কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।